রহিমার আর তর সইছে না। সারাদিন মনটা ছটফট ছটফট করছে। কি যেন নেই করে যত দ্রুত সম্ভব বাসাকে ফেলে দিতে হবে, বাই হুক অর বাই ক্রুক। রহিমার জীবনের একমাত্র নেশা হলো ক্ষমতা। ক্ষমতার জন্য সে সব কিছু করতে পারে। রাতকে দিন, দিনকে রাত, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য, সব সব করতে পারে। এমন কিছু নেই যা সে ক্ষমতার জন্য করতে পারে না। রহিমা পরিকল্পনা সাজিয়ে রেখেছে, বাস্তবায়নের দায়িত্বও দিয়ে দেওয়া হয়েছে। কদম আলীকে বলা হয়েছে কালাতাবিজকে জীবন থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে কাজ দিতে। রহিমা টাকাও অ্যাডভান্স পে করে রেখেছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে সাজানো আছে। এর যে কোনো একটা সফল হলেই কেল্লাফতে। রহিমার গলা শুকিয়ে এসেছে। সে বেল বাজালো। মনীষা এসে ঘোলা জল নিয়ে টেবিলে রাখল। মনীষা মেয়েটা দেখতে মাঝারি, কিন্তু মনীষার পর্বত শৃঙ্গ দেখলে কেওকড়াডাঙের কথা মনে পড়ে। দেখতে যেমনই হোক, সাইজ ভালো না হলে নাকি অজিতদার মন ভরে না। রহিমার ইশারায় মনীষা চলে গেল। মনীষার পেছন দিকটার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকতে থাকতে রহিমা অজিতদার কথা ভাবতে ভাবতে ঢকঢক করে ঘোলা জল ঢালতে লাগল মুখ গহ্বরে। আজ চলবে, আজ সারা রাত চলবে, আজ জমবে, সারা রাত জমবে, জমাতে হবে। আর আশা বেগমকে এক হাত দেখে নিতে হবে। সন্ধ্যা থেকে কদম আলী অপেক্ষা করছে। একটি টং দোকানে চা সিগারেট চলছে, কিন্তু বেশি দেরি হলে সমস্যা। লালু ফোনটাও ধরছে না। আজ রাতের মধ্যে কন্ট্যাক্ট হতেই হবে। লালু যখন এলো, কদম আলীর 7টা সিগারেট শেষ। 8 নম্বর সিগারেট ধরাতেই লালুর মিস কল। লালু দাঁড়িয়ে আছে সামান্য দূরে একটা কড়ই গাছের তলায়। ওখানেই থাকবার কথা। কদম আলীর ধীর লয়ে হেঁটে কড়াইতলায় এলো। কে, দেরি কেন? ইচ্ছে করেই দেরি করলাম। একটু দেরি করাই আমগো নিয়ম, নিরাপদ। দেরি না কইরা কাজের কথা সাইরা ফেলা। কি কস? হ, কও, যা কইবা কয়ে ফেলাও। কদম আলী পুরো প্ল্যান লালুকে বুঝিয়ে দেয়। পকেট থেকে একটা বান্ডিল বের করে কদম আলী লালুর হাতে দেয়। লালুর বাম হাতে একটা বাজারের ব্যাগ। ব্যাগের ভেতরে 10 কেজি রুই মাছ। লালু এদিক সেদিক তাকিয়ে টাকার বান্ডিলটা মাছের ব্যাগে কায়দা করে ঢুকিয়ে যেদিক থেকে আসছিল তার উল্টো দিকে অদৃশ্য হয়ে যায়। কদম আলী পরচুলা খুলে ব্যাগে ভরে চট করে ওখান থেকে সরে পড়ে। কদম আলী কোন দিকে যাচ্ছে সেদিকে তাকানোর সময় লালুর নেই। সে তড়িঘড়ি করে একটা লোকাল বাসে উঠে উধাও হয়ে যায়। পরদিন রাতে লালু আর তার টিম ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ সাভারের অসংখ্য মন্দিরে লুটপাট করে আগুন ধরিয়ে দিল। এই ঘটনায় সারা দেশ কেঁপে উঠল। বিভিন্ন এলাকায় হিন্দু মুসলমানের মধ্যে শুরু হলো সংঘর্ষ। বেশ কয়েকজন নিহত আর আহত হল শতাধিক। রহিমা বহির্বিশ্বকে বুঝিয়ে দিতে চাইল যে বাংলাদেশের সরকার সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। এখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ঘটনার 3 দিন পর সংখ্যালঘুর উপর নির্যাতনের বিরুদ্ধে রহিমা বেগম প্রতিবাদ মিছিলের ডাক দেয়। প্রতিবাদ মিছিলে কী করতে হবে এই বিষয়ে কদম আলীকে ব্রিফ দেওয়ার জন্য রহিমা গাড়ি নিয়ে চলে আসে 7A কদম আলী ভিলায়। কদম আলীর কদমবুসি আর রহিমার সোফায় বসার পর্ব শেষ হলে রহিমা বলে, আগামীকাল প্রতিবাদ মিছিলে যেভাবেই হোক 2-3টা লাশ ফেলে দিতে হবে। কদম আলী বলে, কিন্তু না, কোনো কিন্তু নয়। সোজা আঙুলে ঘি উঠাতে আমি বিশ্বাসী নই। আমার আঙ্গুল অলওয়েজ বাঁকা। লাশ আমার লাগবেই। কদম দেখতে পায় রহিমার চোখ দুটি যেন রক্তপানের জন্য চিকচিক করে উঠছে, প্রচণ্ড জিঘাংসা নিয়ে, যেন ফেটে পড়তে চাইছে তীব্রতম উল্লাসে।
টিটু আজ সন্ধ্যে থেকেই বাসায় ছিল, কোথাও বের হয়নি। ড্রয়িং রুমে টিটু, জিলম আর রুদ্র সঙ্গে আছে দিদার। পরিবেশ কিছুটা থমথমে। অনেকক্ষণ ধরে কেউই কিছু বলছে না। নীরবতা ভাঙল দিদার। খিরে জিলম, দমে গেলি নাকি? জিলম কিছু বলে না। রুদ্র বলে, নিশ্চিত বিরোধী দলের চক্রান্ত। জিলম বলে কি লাভ, বহির্বিশ্ব তো এসব বুঝতে চাইবে না। রুদ্র বলে, 2-4টাকে ধরে জেলে পুরে দে, সব ঠান্ডা হয়ে যাবে। টিটু বলে, এভাবে ডান্ডা মেরে ঠান্ডা করলে হবে না, প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে। জিলম বলে, আইন চলবে আইনের নিয়মে, কিন্তু শেষ রক্ষা হবে কিভাবে বুঝতে পারছি না। মনে হচ্ছে খেলা মাত্র শুরু, আরও কত কি হয় কে জানে। দিদার বলে, যাই হোক না কেন, রাষ্ট্রের মতো বিশাল এক শক্তি তোর সঙ্গে আছে, তুই চাইলেই অনেক কিছু সম্ভব। কিছুক্ষণ সবাই নীরব। জিলম মনে মনে ভাবে, সব নষ্টের মূল হলো ওই ডাইনিটা, কিন্তু বুঝেও কিছু করা যাচ্ছে না। সবচেয়ে ভালো হতো ওকে জনমের মতো শিক্ষা দিয়ে দিলে, কিন্তু মা তো এসব কখনোই মেনে নেবে না। প্রতিহিংসার রাজনীতি মা পছন্দ করেন না, কিন্তু এসব কথা তো আর বন্ধুদের বলা যায় না। জিলম একটা দীর্ঘশ্বাস গোপন করে। সেদিনের মতো আড্ডা ওখানেই থেমে যায়। জিলমের ম্লান মুখ দেখে কেউ আর কিছুই বলে না। আড্ডা জমে না, সূর্যাস্তের মতো ডুবে যায়। ইদানিং আশা বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। এদিকে দেশের অবস্থাও ভালো নয়, মেয়াদও ফুরিয়ে এসেছে। নির্বাচনের বেশি দিন নেই, নির্বাচনের আগেই কোনো দুর্ঘটনা ঘটে কিনা কে জানে। জিলমকে নিয়ে আশা বেগমের খুব টেনশন হয়। ক্ষমতায় থাকা এবং না থাকা উভয় অবস্থাতেই আশা বেগম অনিরাপদ বোধ করেন। কেন যেন শুধু মনে হয় জিলমকে কেউ একদিন সরিয়ে দেবে। ভাবতেই প্রতিবার আত্মা কেঁপে ওঠে, চোখে জল চলে আসে। জিলমটা ঠিক পেরে উঠবে তো। জিলম কতটা টের পায় আশা বেগম জানেন না, কিন্তু তিনি প্রতিনিয়ত টের পান ঘরের শত্রু বাইরের শত্রু। কোনো শত্রু কম শক্তিশালী নয়। সবচেয়ে বড় কথা, জনগণের একটা বৃহৎ অংশই আছে দারুণ অন্ধকারে। তারা আসল শত্রুকে এখনও চেনেনি। কিন্তু এসব কথা তার নিজের জায়গা থেকে জনগণকে সরাসরি বলাও সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে সমস্যা হতে পারে। শত্রুরা তো ওত পেতেই আছে। ক্ষমতায় কেউ চিরদিন থাকে না, আশাও থাকবে না। তাকেও টুডে অর টুমোরো চলে যেতেই হবে। কিন্তু সমস্যা হলো, যতক্ষণ থাকা যাচ্ছে ততক্ষণও অশান্তি আর অনিশ্চয়তা নিয়েই থাকতে হচ্ছে। এ বড় বেশি জটিল সমীকরণ। ক্ষমতা বলয়ের বাইরে থেকে কেউ এসব বুঝবে না। রাজনৈতিক জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে আজ সে এই পজিশনে এসেছে। রাজনীতি মানেই জেল জুলুম, হুলিয়া, মিছিল, মিটিং, প্রতিবাদ, ধাওয়া পাল্টা ধাওয়া। কি নিষ্ঠুর আর কুৎসিত এই রাজনীতি! হেমলক বিষের চেয়েও মরণঘাতী বিষ। তার চেয়েও বড় কথা, এদেশের রাজনীতির পুরোটাই দাঁড়িয়ে আছে মিথ্যের উপর। প্রতিটা মুহূর্তেই যেন শুভঙ্করের ফাঁকি। আশা বেগম একটা গ্লাসে পানি ঢেলে গ্লাসটা মেঝের উপর ঠাস করে ফেলে দিয়ে ভেঙে ফেলল। গ্লাসটা আসলে সে নিজেই। সারাটা জীবন তো নিজেকে এভাবেই ভাঙতে হয়, যখন রাজনীতিটা হয় এক ভয়ঙ্কর খুনির সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া খেলা।